নমস্কার সকল দর্শককে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। গতদিন ভিডিও দেখেছেন, প্রচুর ফিডব্যাক এসছে, কিন্তু আমি অনেকের ফোন রিসিভ করতে পারিনি বা অনেকের সাথে আমি কোঅর্ডিনেট করতে পারিনি, কিছু সমস্যা আছে। তো তার জন্য প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বহু মানুষ একটু কটূক্তিও করেছে আর কি। তো যাই হোক, সেটা একটু বোঝার চেষ্টা করুন। আমিও সমস্যায় থাকি, চেষ্টা করি আমি কথা বলার, কিন্তু বলে উঠতে পারি। আমি চেষ্টা করছি আপনাদের উত্তর, অন্তত লিখিত যে প্রশ্নগুলো আছে সেগুলোর অ্যাটলিস্ট উত্তর দেওয়ার আমি দিয়েছি কিছু, বাকিগুলো আমি দিচ্ছি পর্যায়ক্রমে, কিন্তু আমি কথা বলতে পারিনি অনেকের সাথে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন। অর্থাৎ বৃহস্পতি আগামী 4 তারিখ 4 মার্চ রাত্রি 8:14 কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে এবং থাকবে 21শে মে পর্যন্ত। 21শে মে বিকেল 5:21 পর্যন্ত কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে সে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রের যে বিস্তার আছে সেটা মকর রাশি 23°20' ক্রস করার পর থেকে পরবর্তী 13°20' পর্যন্ত, অর্থাৎ সেটা কুম্ভ রাশি 6°40' পর্যন্ত অবস্থান করবে এবং তারপরে শতভিষা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করে 8°5' গিয়ে তারপরে বকরি হবে। তো এই পুরো যাত্রাপথে বৃহস্পতি অ্যাকচুয়ালি, আপনারা যদি পুরো এই বিস্তারটা বৃহস্পতির দেখেন, তো অ্যাকচুয়ালি ও শুক্রের নক্ষত্রে জাস্ট ঢুকেছিল, ঢুকেও বকরি হয়ে গেছে, মানে ও ডাইরেক্ট হয়েছিল, মার্গী হয়েছিল 13ই সেপ্টেম্বর 2020 সালে। তো শুক্রের নক্ষত্রেও সামান্য অংশ ছিল। তারপরে শুক্রের পরে রবির নক্ষত্র পেয়েছে, রবির পরে ও চন্দ্রের নক্ষত্র পাচ্ছে, এরপরে মঙ্গলের নক্ষত্র, এরপরে রাহুর নক্ষত্র। তো এতগুলো নক্ষত্র বৃহস্পতির এই প্রায় 42-43 মার্গী যাত্রাপথে বৃহস্পতি অতিক্রম করবে। হ্যাঁ, রাহুর নক্ষত্রে জাস্ট ঢুকেই বকরি হয়ে যাবে 2°-র মতন গিয়ে, কিন্তু একটা লং সিরিজও কিন্তু যাবে। কতগুলো নক্ষত্রেও কোনোদিনই আর প্রবেশ করবে না, যেরকম চন্দ্রের নক্ষত্রেও আর প্রবেশ করবে না, রবির নক্ষত্রের তো প্রশ্নই নেই, শুক্রেরও কোনো প্রশ্নই নেই। সুতরাং ও কিন্তু মঙ্গলের নক্ষত্রেই কার্যত অবস্থানটা করবে। রাহুর নক্ষত্রটা কিন্তু এখানে খুব সামান্য অংশ পাবে। আমি যখন বৃহস্পতির কুম্ভ রাশিতে গোচর নিয়ে মার্চ মাসের শেষের দিকে কোনো ভিডিও করব, যখন ইচ্ছে আছে করার, তো তখন এই গোচরের অংশটা বলে দেবো। কিন্তু বৃহস্পতির এই যে বকরি গতিটা, এর মূলত ফলটা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের ওপরই থাকবে। তো সেই হিসাবেই নক্ষত্রের একটা ইম্পর্টেন্স থেকে যাচ্ছে, এবং সেই জন্য আপনাদের বলে দিচ্ছি। আমি আজকে 28 তারিখ ভিডিও রেকর্ড করছি, এখন দুপুরবেলা। তো যখন রেকর্ড করছি, তো এই হিসাবে এই মুহূর্তের আমি একটু গোচরটা বলিনি। চন্দ্র জাস্ট কন্যা রাশিতে প্রবেশ করবে, এখন 29° ক্রস করে গেছে, রবির নক্ষত্রে রয়েছে। মঙ্গল এবং রাহু এক ঘরে রয়েছে, কিন্তু মঙ্গল অনেক দূরে রয়েছে 3°40' এবং রাহু রয়েছে 21°36'। বৃহস্পতি রয়েছে এখন 22°22', শনি রয়েছে 14°14' এবং বুধ রয়েছে 19°40'। বুধ কিন্তু আস্তে আস্তে গতি নিয়ে নিচ্ছে। আগামী আর 4-5 দিনের পরই বুধের এক্সজর্শন ফেজটা কেটে যাবে। মোটামুটি জুপিটারকে ক্রস করে গেলেই বুধের এক্সজর্শন ফেজটা কেটে যাবে। আমি টেন্টেটিভ বলছি, আজকে 28 তারিখ, দেখবেন 4-5 তারিখের পর থেকে কোঅর্ডিনেশন জায়গাটা আবার আস্তে আস্তে ঠিক হবে। বুধ যাদের ক্ষেত্রে খুব, সবার ক্ষেত্রেই অ্যাক্টিভ প্ল্যানেট, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে একটু বেশি অ্যাক্টিভ রোল প্লে করে, সবার ক্ষেত্রেই থাকে সেরকম। তো তাদের ক্ষেত্রে কিন্তু বুধ আস্তে আস্তে ফল দেওয়া শুরু করবে। বাট শুক্রের পজিশন কিন্তু ইমিডিয়েট কুম্ভ রাশিতে রয়েছে, আগের দিনই বলেছি কম্বাস্ট রয়েছে, এই মুহূর্তে 9°23' রয়েছে এবং রবি 16°-র কাছাকাছি রয়েছে। তো শুক্র এখন ফুলি কম্বাস্ট রয়েছে। যারা বিভিন্ন রকম, একদম সরাসরি বলছি, আমি বলেছিলাম যে 27 তারিখের দিনটা যারা মোটামুটি, মানে চন্দ্রের প্রতিদ্যুতি, চন্দ্র শুক্রের প্রতিদ্যুতি থাকবে 27, মোটামুটি 26-এর রাত থেকে 27 তারিখের প্রায় বিকেলবেলা পর্যন্ত,
তো এই সময় একটা রোম্যান্টিক মুড তৈরি করবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বা একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের ক্ষেত্রে, কিন্তু পুরো ফলটা দেবে না। আমি এটাও বলেছিলাম আপনাদের যে পুরো ফলটা এই কারণেই দেবে না, কারণ শুক্র কম্বাস্ট রয়েছে। শুক্র তাকে পুরোপুরি মেলে ধরতে পারবে না। ইট ইজ ভেরি সেন্সিটিভ এবং কষ্ট সহ্য করতে পারা শুক্রের কাজ নয়। শুক্র ভোগী প্ল্যানেট, সুতরাং রবির দ্বারা যখন কম্বাস্ট হবে তখন কিন্তু শুক্র তারই অতিরিক্ত কষ্ট সহ্য করতে না পারার জন্য কিছুটা নিজেকে শ্রিঙ্ক করে নেয়। একদম আমাদের মতন করে বলছি এদের হ্যাবিটটা। অ্যাকচুয়ালি বইয়ের ভাষাগুলো একটু জটিল এবং একটু কঠিন। নিজেকে একটু শ্রিঙ্ক করে নেয়, গুটিয়ে নেয়। তার ফলে পুরোপুরি শুক্রের যে গুণ এবং চন্দ্রের যে গুণ, দুটো গুণের পুরোপুরি মেলবন্ধন হয় না। যেটা মীন রাশিতেও যখন যাবে দেখবেন, মীন রাশিতেও যখন একসময় তো হবে যখন শুক্র চন্দ্রের দ্যুতি প্রতিদ্যুতি হবে, তো সেই সময়ও দেখবেন তখনও কিন্তু কম্বাস্ট থাকবে শুক্র। কারণ রবি শুক্রের গতি খুব বেশি মানে দূরবর্তী গতি নয়। শুক্র খুব আস্তে আস্তে রবিকে ক্রস করে, ফলে কম্বাসন ফেজটা শুক্র বকরি হওয়ার পরে যখন রবি মোটামুটি 12 ডিগ্রির মধ্যে ঢুকে যায় তখন থেকে কিন্তু ও কম্বাস্ট হতে শুরু করে, এবং এই কম্বাসন ফেজটা কিন্তু মে মাস পর্যন্ত থাকবে। আমি গতদিনই আপনাদের বলে দিয়েছি। তো সেই হিসাবে 4th মে পর্যন্ত থাকবে, আমার লেখা রয়েছে ডায়েরিতে, 4th মে পর্যন্ত শুক্র কম্বাস্ট থাকবে। তো তারপরে দেখবেন শুক্র তখন মেষ রাশিতে থাকবে, যদিও মঙ্গলের ঘরে থাকবে এবং নিজের নক্ষত্রে থাকবে সম্ভবত সেই সময়, নিজের নক্ষত্রে বা রবির নক্ষত্রে। তাহলেও কিন্তু কম্বাসন শুক্রের কেটে গেলে কিন্তু শুক্র খুব ফুল ফ্লেজেড হয়। অনেকে বলে না দারিদ্র যোগ, অমুক যোগ, তমুক যোগ, এটা শুক্রের কম্বাসনের ফল। শুক্র মানে হচ্ছে এক ধরনের, আমি কেন এই কথাটা বলে নিচ্ছি কারণ এখানে আলোচনাটা আসবে, শুক্র মানে হচ্ছে ভোগ করা। তা ভোগ মানুষ তখন করতে পারে যখন তার কাছে কিছু প্রোডাক্ট থাকে, এমনি তো ভোগ করতে পারে না। শুক্র বলপূর্বক ভোগ করতে পারে না। শুক্র ছলচাতুরি দ্বারা ভোগ করতে পারে, কিন্তু সেটাও খুব প্রগাঢ় ছলচাতুরি নয় যদি রাহুর দ্বারা কোনোভাবে অ্যাফেক্টেড না হয়, যেটা এই মুহূর্তে আছে, সেই জন্য বলছি। তো শুক্র তার ফলে খুব পরিশ্রম করে ভোগী হতে পারে না। নর্মালি তারা ইনহেরিটেন্সেই প্রচুর জিনিস পায়, বা এমন কোয়ালিটি তার মধ্যে থাকে যে খুব গুণের কাজ করে অনেক বেশি মূল্য পায়, অর্থাৎ গুণের জন্য বেশি তাকে ভ্যালু দেওয়া হয়। মনে করেন একজন পেইন্টার, তো পেইন্টিংটা সে এমন রপ্ত করেছে, একজন মানুষ, একজন নর্মাল স্ট্যাচারের মানুষ একটা কর্ম করে যা আয় করতে পারে, শুক্র একটা পেইন্টিং হয়তো সে 3 ঘন্টা একটা পেইন্ট করলো, তার দ্বারা সেটা যদি সেল হয় দেখা যাবে সেই মানুষটার থেকে 10 গুণ আয় সে করে নিল, এবং সে সেটাকে ভোগ করে তারপর, কারণ শুক্র ভোগ ছাড়া থাকতে পারবে না। তো দ্যাট ইজ ওয়াই শুক্রের মধ্যে এই প্রবৃত্তিটা কিন্তু ইমিডিয়েট নষ্ট হবে। তো সেটা বলে নিচ্ছি কারণ জুপিটার এখানে একটা খুব বড় রোল প্লে করতে চলেছে। মঙ্গলের নক্ষত্রে যখন জুপিটার প্রবেশ করবে, অর্থাৎ আমি যে টাইমটা বললাম 4 তারিখ 8টা 14 মিনিট রাত্রিবেলা ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করার পরে কিন্তু বৃহস্পতি আস্তে আস্তে তার এই মুহূর্তে যে মানে ডেবিলিটেটেড রয়েছে সেই পোর্শন থেকে কিন্তু বেরোনোর চেষ্টা করবে। আমি কিন্তু আগের দিনই বলেছি যে আমরা যারা সনাতন অ্যাস্ট্রোলজি করি তার কিছু তো রুলস আছে, সবেরই রুলস আছে। এই রুলসে যেটা বলা হয় অনেক সময় সেটার যখন অ্যাপ্লিকেশান ঘটে দেখা যায় তার থেকে সম্পূর্ণ বিপরীতধর্মী ফল দিচ্ছে একদম। এই জুপিটার শনির সাথে সহাবস্থান করেছিল। আমি আপনাদের বলেছিলাম যে 16ই ফেব্রুয়ারির পর থেকে বৃহস্পতি কিন্তু কার্যত তার ডেবিলিটেড ফর্মটা কিন্তু দেওয়া শুরু করবে, এবং সেটা মার্চ মাসে 3rd উইক অবধিও দেবে। অ্যাকচুয়ালি কিন্তু 16র আগে থেকেই দেওয়া শুরু করে দিয়েছে। তার মানে এখানে থিওরিটা কার্যকরী হয়নি, তার পেছনে অনেকগুলো কারণ আছে। কারণগুলো নিয়ে আমি এখন বিস্তারে আলোচনা যাচ্ছি না। বৃহস্পতি কিন্তু তার আগের থেকেই শ্রিঙ্ক করেছিল। শনি অ্যাকচুয়ালি আপনাদের একটা ছোট্ট বলে রাখছি, দুজনে এক নক্ষত্রে, বিশেষ করে চন্দ্রের নক্ষত্রে যদি অবস্থান করে বা রবির নক্ষত্রে অবস্থান করে এই পজিশনে, তাহলে কিন্তু এই ফর্মটা থেকে কাটাতে পারে না। দুটো ডিফারেন্ট নক্ষত্রে যদি থাকতো তাহলে এটা কিছুটা কাটাতে পারে। এটা অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ। আমি ব্যাখ্যানে যাচ্ছি না, এখানেই ব্যাপারটা স্টপ করছি। এখানে ঢুকলে পরে বৃহস্পতির আস্তে আস্তে তার কাজ করা শুরু হবে। অ্যাকচুয়ালি কাজ করা শুরু করবে কিন্তু ও 26 ডিগ্রি 40 মিনিট ক্রস করার পরে। সেটা যেতে ও
ওর সময় লাগবে 26শে মার্চ। 26শে মার্চের পর থেকে কিন্তু বৃহস্পতি ফুল ফ্লেজেড ফাংশন করা শুরু করবে, অর্থাৎ সে তার নিজ ফর্মকে কাটিয়ে দেবে। এবার আমি যদি নবাংশে শিফট করি, বৃহস্পতি যেই না মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে, বৃহস্পতি নবাংশে সিংহ রাশিতে প্রবেশ করবে। তো সিংহ রাশিতে প্রবেশ করার পর থেকে নবাংশে বৃহস্পতি এবং বর্তমান গোচরের বৃহস্পতির মধ্যে একটা ষড়অষ্টক যোগ তৈরি হবে। যদিও বৃহস্পতি সিংহ রাশির নবাংশে থাকবে, অত্যন্ত বলি নবাংশ, কিন্তু এটাকে খুব উৎকৃষ্ট যোগ বলা যায় না। জুপিটার থেকে জুপিটারের পোস্টিং যদি কখনো 6th-এ বসে যায়, বিপরীত রাজ্য তৈরি করলেও নবাংশগত এবং বেস ছকের সাপেক্ষে এটাকে খুব বেটার যোগ বলা যায় না। মানে অন্তত গোচর এসে ফল দিতে অসমর্থ থাকবে, কিন্তু সমর্থ হওয়ার দিকে এগোবে। কারণ ও তো বকরি যাচ্ছে না, মার্গি চলছে, গতি কমা শুরু হয়েছে বৃহস্পতির, অনেক কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু এগোবে। যেই না কন্যা রাশির নবাংশে ঢুকবে, সেটা হচ্ছে ওই 26 তারিখ নাগাদ, 26শে মার্চ, সেটা 26°40' ক্রস করার পরে ও কন্যা রাশির নবাংশে ঢুকবে। সঙ্গে সঙ্গে কিন্তু বৃহস্পতি অ্যাক্টিভেটেড হবে এবং মঙ্গলের যে ধনিষ্ঠা নক্ষত্র, তার যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তির একটা ইফেক্ট বৃহস্পতির মধ্যে ফাংশন শুরু করবে। দেখুন, বৃহস্পতি এবং মঙ্গলের মধ্যে আমি বহুদিন বলেছি, এই যে গ্রহদের বলা হয় শত্রু মিত্র, এরা কেউ শত্রু মিত্র হয় না, অল আর ডেমিগডস। প্রত্যেকের নিজস্ব ফাংশন আছে, ঈশ্বর ভগবান তাকে নির্দিষ্ট সৌরজগতের মধ্যে কিছু কাজ করার জন্য দিয়ে দিয়েছে, তার কিছু ফাংশনারিজ আছে, কিছু গুণ আছে, কিছু অবগুণ আছে। কারণ এই মহাবিশ্বের ভগবান বাদে সবাই 3 গুণের অধীনে রয়েছে, সুতরাং তারাও রয়েছে, কারোর মধ্যে বেশি রয়েছে, কারোর মধ্যে কম রয়েছে, কিন্তু অধীনস্থ কিন্তু অবশ্যই রয়েছে। তো এর প্রেক্ষাপটে আপনাদের বলে রাখি যে মঙ্গলের মধ্যে যেটা সব থেকে ভালো একটা গুণ আছে, খারাপ গুণ তো অনেক আছে কারণ তামসিক প্ল্যানেট, মঙ্গলের মধ্যে একটা অদ্ভুত ধরনের উদ্যম রয়েছে। হ্যাঁ, ব্রিচ অফ পেশেন্সও মঙ্গলের একটা কারক আছে, মঙ্গলের মধ্যে ধৈর্যচ্যুতি ঘটে, কিন্তু ধৈর্যচ্যুতি ঘটলেও মঙ্গল পুনরায় সে কাজটা রিজিউম করে, পুনরায় আরম্ভ করার একটা প্রবণতা মঙ্গলের মধ্যে থাকে। মঙ্গল কিছুতে সেই জায়গা ছেড়ে যেতে চায় না যতক্ষণ পর্যন্ত ওর লড়াই করার শেষ শক্তিটুকু আছে। তো সেইটা বৃহস্পতির ক্ষেত্রে একটা খুব, এবং ধনিষ্ঠা নক্ষত্রের অবস্থানটা দেখুন, মঙ্গলের এখানে কিন্তু মঙ্গলের এই ঘরটি কম্পারেটিভলি একটা বেটার অবস্থান। 28° পর্যন্ত মঙ্গল এখানে এক্সল্টেড থাকে। তো এই সিচুয়েশনে তার একটা প্রভাব কিন্তু বৃহস্পতিও পাবে, এবং কুম্ভ রাশিতেও কিন্তু মঙ্গল খুব অ্যাক্টিভেটেড থাকে, কিন্তু মঙ্গল প্রচুর ডিজিজ তৈরি করে কুম্ভ রাশিতে। আমি অনেকবার বলেছি যে 88 সালের যারা মোটামুটি মে মাস, জুন মাস জন্মেছেন, এটা সাল মনে পড়ল সেই জন্য বলছি, বহু লক্ষবার পাস করেছে এখান দিয়ে, তাদের দেখবেন একদম ইনএভিটেবলি পেটের প্রবলেম আছে, কারণ রাহু ওখানে অবস্থান করছে। পেটের প্রবলেম বাঙালিদের মধ্যে কম বেশি সবারই আছে, কিন্তু এদের পেট খুব সেন্সিটিভ হয়, সামান্য খাওয়া দাওয়া যদি 19-20 হয় প্রবলেম করে দেবে, সামান্য। মঙ্গল এখানে বিশেষ করে রাহুর নক্ষত্রে মঙ্গল ভীষণ পরিমাণে মিডিল এবং লোয়ার ইন্টেস্টাইনে গ্যাস ফর্ম করে, সহজে খাবার হজম হতে দেয় না, পচতে দেয় না, খাবারটা অ্যাসিমিলেট হতে দেয় না শরীরের সাথে। তো সেইটা ব্যতি রেখে কিন্তু মঙ্গলের এখানে ফোর্স থাকে, জোর থাকে। তো বৃহস্পতিও তার একটা গুণ এখানে পাবে। এবার বৃহস্পতির থেকে মঙ্গলের অবস্থানটা দেখুন, মঙ্গল বৃহস্পতি সবসময় পাশাপাশি অবস্থান করে, দ্বিদ্বাদশ অবস্থান আছে। যেরকম মঙ্গল শুক্র দ্বিদ্বাদশ অবস্থান আছে, সেরকম মঙ্গল বৃহস্পতিও দ্বিদ্বাদশ অবস্থান আছে। কিন্তু মঙ্গল বৃহস্পতির মধ্যে আরেকটাও খুব ভালো অবস্থান রয়েছে, পঞ্চম নবম অবস্থান রয়েছে। যদি মীন রাশি থেকে দেখেন তাহলে বৃশ্চিক কিন্তু 2-9 কারক, আবার যদি বৃশ্চিক থেকে ধরেন তাহলেও কিন্তু বৃহস্পতি 2-5 কারক। আমি মঙ্গলকে কনসিডার করলাম প্রথম। আবার যদি বৃহস্পতিকে আবার মেষকে ধরেন তাহলে মেষ থেকে কিন্তু বৃহস্পতি 9-12 কারক। আবার যদি ধনুকে কনসিডার করেন
তাহলেও 5-12 কারক হচ্ছে মঙ্গল। তো দুজনের মধ্যে খুব একটা, এবং 12 নম্বর ঘরকে কখনো ভাববেন না যে 12 নম্বর ঘর মানে সেটা খুব নেগেটিভ ঘর। 12 নম্বর ঘরের কিন্তু অগণিত গুণ আছে, সব ঘরেরই অগণিত গুণ আছে। এরকম সব ঘরেরই, যেমন আপনারা ভাবেন 4-5 খুব, 9-10 খুব, 11 খুব ভালো ঘর, এদেরও অসংখ্য দোষ আছে। বলছি না যে 3টে গুণ সব মহাবিশ্বের যে কোনো বস্তুর মধ্যে এই 3টে গুণ আছে, তো ঘরগুলোর মধ্যেও আছে। এই গুণ ব্যতীত তৈরি হয় না, কিছু ফরমেশন হয় না, সেটা জীব হোক, চেতন হোক বা জড় হোক, যেরকমই হোক না কেন। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা খুব ভালো কম্বিনেশন একটা, বিশেষ করে বৃহস্পতির বর্তমান পোস্টিংয়ের সাপেক্ষে বেটার কম্বিনেশন। কারণ মঙ্গল যখন বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্র নেবে, মঙ্গল তখন কৃত্তিকা নক্ষত্রে থাকবে, রয়েছে অলরেডি, থাকবে আরও কিছুদিন। তো সেই কম্বিনেশনটাও কিন্তু বেটার কম্বিনেশন। কারণ রবির থেকে 9th হাউস হচ্ছে মঙ্গলের 4th হাউস, রবির ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ হচ্ছে মঙ্গল। রবি অলরেডি কিছুটা অস্বস্তিতে রয়েছে, আমি গতদিন আলোচনাতেও আপনাদের বলেছি, আপনারাও জানেন। তো সেই হিসাবে কিন্তু মঙ্গল কিছুটা স্ট্রেংথ পাবে বৃহস্পতি যখন তার নক্ষত্রকে টেক ওভার করবে। কারণ মঙ্গল অলরেডি একটা অস্বস্তিকর অবস্থায় রয়েছে, কারণ দুজনের তো মিটিংটা আস্তে আস্তে দুজনের দিকে এগিয়ে আসছে। তো যত মার্চ মাসের 12 তারিখটা ক্রস করবে, আস্তে আস্তে কিন্তু দুজনের মধ্যে একটা ইরিটেশন তৈরি হবে, একে অপরকে দেখে একটা অস্বস্তির জায়গা তৈরি হবে। তো সেই হিসাবে এটাকে খুব বেটার একটা কম্বিনেশন বলা যায় না, মঙ্গল রাহু আগের দিনে আলোচনা করেছে। তো সেই হিসাবে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রকে টেক ওভার করা একটা বেটার পজিশন, এবং বৃহস্পতি নিজেও কিছুটা রিলিফড হবে। কারণ বৃহস্পতি অ্যাকচুয়ালি 5ম ভাবের কারণ, কালপুরুষের 9th হাউসের কারণ, কালপুরুষের 12 ভাবের কারণ। তো বৃহস্পতির 12 ভাব আর শনি, তো অ্যাকচুয়ালি কালপুরুষের 12 ভাব কিন্তু শনি। তো সেই হিসাবে স্যাটার্নের পোস্টিং কম্পারেটিভলি বেটার আছে, কিন্তু স্লো আছে সব কিছু। সমস্ত কাজ 2 দিনের কাজ 5 দিনে করাবে, এটাই স্যাটার্নের এই মুহূর্তে ধর্ম আছে। বাট জুপিটারের উদ্দেশ্যটা কী থাকে? সবার তো একটা প্রোপাগ্যান্ডা থাকে যে এই উদ্দেশ্য নিয়ে আমি পৃথিবীতে চলব। মানুষের যেরকম থাকে সেরকম ডেমিগডসদেরও রয়েছে, ঈশ্বর যেভাবে ডিজায়ারগুলো তৈরি করে। তো জুপিটারকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, জুপিটার আমাদের সমস্ত মেটেরিয়াল অ্যাসপেক্টের কারণ। আমাদের বহু মানুষ ভাবে প্রেম প্রণয়ের সাথে শুধুমাত্র শুক্র যুক্ত না, শুক্র যেটা তৈরি করে সেটা অ্যালিউরমেন্ট তৈরি করে, শুক্র আকর্ষণটা তৈরি করে, কিন্তু সেটা ডিউরেবিলিটি তৈরি করে জুপিটার। শুক্র এত ছোট্ট একটা প্ল্যানেট যে বিবাহ দিয়ে দেওয়ার মতন ক্ষমতা শুক্রের নেই। হ্যাঁ, ডিস্টারবেন্স করতে পারে, কারণ শুক্র কলিযুগে খুব বলশালী, কিন্তু বিবাহটা মানে দুটো মানুষ অনেক দিন ধরে এক জায়গায় থাকবে বা সেখান থেকে ডেরিভেটিভস থাকবে, এই ফরমেশন শুক্রের মতন একটা ফিবল প্ল্যানেটের নেই। সেটা তার জন্য জুপিটারকে লাগবে। তো জুপিটার সেই জায়গাটায় যাওয়ার মতন অবস্থায় বর্তমানে তৈরি হচ্ছে, অ্যাবাউট টু বি এন্টার্ড। তো এই সিচুয়েশানে 4 তারিখ থেকে সেই কাজটা তৈরি করবে, কিন্তু শুরুর দিকে খুব সামান্য পরিবর্তন লক্ষ্য করবেন। যারা অত্যন্ত ভালো দশায় রয়েছেন, যাদের প্ল্যানেটের ইমিডিয়েট বর্তমান গোচরের সাপেক্ষে প্ল্যানেটের তাদের বার্থ চার্ট, তাদের নবাংশ, তাদের ডিটেল, এগুলোর ক্ষেত্রে যাদের খুব ভালো কম্বিনেশন আছে, তারা খুব বেটার এফেক্ট পাবেন। কিন্তু বাকিরা কিন্তু খুব বেশি বেটার এফেক্ট পাবেন না, বাট পেতে শুরু করবেন। 26শে মার্চের পর থেকে সেই এফেক্টটা দেওয়া শুরু করবে। বাট মনে রাখবেন যে 2024 সালের মোটামুটি এন্ড পর্যন্ত সমস্ত কাজই কিন্তু স্লো থাকবে, কারণ স্যাটার্ন আছে। স্যাটার্ন এখানে তার নিজের রুম ছাড়তে, মানে এন্টায়ার এই ঘরে আরেকবার বকরি হবে, মকরে আরেকবারও প্রবেশ করবে। সামনের বছরে যে বকরি হবে সেটা কুম্ভ রাশিতে জাস্ট এন্টার করেই ও বকরি হয়ে যাবে। আলটিমেটলি কুম্ভ রাশিতে গিয়েও 2বার বকরি হবে। আলটিমেটলি এখনও স্যাটার্ন 4বার বকরি হবে নিজের ঘরে, 2বার মকরে এবং 2বার কুম্ভতে। তো সুতরাং স্লো দেবে, টাইম পিরিয়ডটাকে স্লো দেবে 24-এর এন্ড পর্যন্ত। কিন্তু জুপিটার ফল দেওয়া শুরু করলে একটা ব্যালেন্স তৈরি করবে, যেই ব্যালেন্সটা অনেকটা কার্যকরী হবে, যেটা
90 থেকে 94 পর্যন্ত যখন পাস করেছিল জুপিটার, এখান থেকে স্যাটার্ন পাস করেছিল, সেই সময় কিন্তু জুপিটার উল্টো দিকে ছিল। 90 সালে মোটামুটি কর্কট রাশি থেকে যাত্রা করে পুরো ধনুরাশির প্রথম দিক পর্যন্ত জুপিটার ছিল। ফলে প্রবলেম তখনও এসছে, ডিস্টারবেন্স তখনও এসছে, ইকোনমিক ব্রেকডাউন তখনও এসছে। সারা পৃথিবীতে অনেক যুগান্তকারী ঘটনা ঘটেছে, অনেক রাষ্ট্র ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম যে এমন কিছু পরিবর্তন দেখতে পাবেন আগামী 4 বছরের মধ্যে, যে পরিবর্তনের জন্য অনেক মানুষ ব্যাপারটা খেয়ালই করেন। অবনমন এবং ঊর্ধ্বগমন দুটোই দেখতে পাবেন। বহু মানুষের অনেক নিচের দিকে নামবে, ডেরোগেশন হবে, বহু মানুষের আবার আপলিফমেন্ট হবে। মানুষের একদম মেটেরিয়াল প্রেক্ষাপট এবং স্পিরিচুয়াল দুটো জায়গা থেকে বলছি, অনেক কিছুর একটা রেভলিউশনারি চেঞ্জ হবে, এবং যেটা কিন্তু ডিউরেবল চেঞ্জ। শনি যখন পরিবর্তন করে কোনো কিছু, সেটার কালগত এফেক্ট দেয়, কালগত। সেটা এমন নয় যে 2 বছর বাদে আবার ব্যাপারটা হলো, এরকম নয়। একটা জেনারেশনকে চেঞ্জ করার চেষ্টা করে স্যাটার্ন। সেই জন্যই কাল নির্দেশক গ্রহ বলে। আমাকে বহু মানুষ প্রশ্ন করে বলে যে স্যাটার্ন তো সাইজে বৃহস্পতির থেকে ছোট, সাইজে ছোট হলে কি হবে? তার গুরুত্ব অনেক বড়। আপনি রাষ্ট্র ব্যবস্থার দিকে দেখুন, পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি কি আকারে অনেক বড়? আকারে বড় হলেই কি তিনি শক্তিশালী হয়? আবার পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা এমন আছেন যারা আকার আয়তনে বা শারীরিকভাবে অনেক শক্তিশালী, কিন্তু যে রাষ্ট্র পৃথিবীতে শক্তি, মানে আমি সমস্ত দিক থেকে শক্তিশালী বলছি, তার আয়তন, বৈভব, অর্থনৈতিক, সামাজিক, সামরিক, রাজনৈতিক সমস্ত প্রেক্ষাপটে বলছি, তারা যারা শক্তিশালী, তার রাষ্ট্রপ্রধান কি এরকম হতে হবে যে তাকে কোনো বডি বিল্ডার হতে হবে? এরকম কোনো ব্যাপার নেই। সেটা তো তার কাঠামোর ওপর ডিপেন্ড করে, সেটা আয়তনের ওপর ডিপেন্ড করে না। অ্যাস্ট্রোলজিতে ডিপেন্ড করে কোনো প্ল্যানেট একটা ঘরে কতদিন থাকে, তার উপরে তার শক্তি নির্ণয় করে। আপনার ঘরে আমাদের সাথে আমাদের মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, এটা আমাদের প্রাইমারি ফ্যামিলি কেন হয়? কারণ আমরা এদের সাথে সব থেকে বেশি সময় কাটাই। আপনার বাড়িতেই যদি ছোটবেলা থেকে, আমি একদম খারাপ একটা উদাহরণ দিচ্ছি, মনে করুন একজন কাজের লোক আছেন যাকে আপনি জন্ম থেকে দেখেছেন, হয়তো 15 বছর পরে দেখলেন সেই মানুষটি কোনোভাবে চলে গেল বা কোনোভাবে তিনি মারা গেলেন। আপনার দেখবেন অলমোস্ট একটা আত্মীয় বিয়োগে, যদি মনুষ্যত্ব বলে কিছু থাকে, একটা আত্মীয় বিয়োগের মতো আপনি অনুভূতি করবেন। কেন করবেন? কারণ তো দীর্ঘদিন ছিল। কিন্তু অনেক লোক আছে যারা হয়তো সেই লোকটির থেকে অনেক বেশি কাজ করেছে, কিন্তু হয়তো তিনি 6 মাস আপনার জীবনে ছিল, খুব বেশি প্রভাব বিস্তার করবে না। হ্যাঁ, দুঃখ হবে, কিন্তু সেটা 15 দিন, 1 মাস বাদে আস্তে আস্তে ফেডেড হয়ে যাবে। এটাই হচ্ছে ডিফারেন্স। স্যাটার্ন একটা ঘরে 2.5 বছর থাকে, আর চন্দ্র একটা ঘরে 1.25 দিন থাকে। এই হচ্ছে ডিফারেন্স। যে একটা ঘরে যতদিন থাকবে তার প্রভাব তত বেশি থাকবে। এবার আপনি বলবেন রাহুকেতু একটা ঘরে 1.5 বছর থাকে। রাহুকেতু 1.5 বছর থাকে, কিন্তু রাহুকেতুর গতি এক থাকে, রাহুকেতুর ভেলোসিটি কখনো চেঞ্জ হয় না। সেই জন্য রাহুকেতুর প্রভাব কোনোদিন দীর্ঘস্থায়ী হয় না। ভগবান তৈরি করেনি দীর্ঘস্থায়ী প্রভাব, কিন্তু ক্ষণস্থায়ী জায়গায় আপনাকে যা গন্ডগোল করে দিয়ে চলে যাবে, সেটুকু যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে অনেক গন্ডগোল করে দেবে। এটাও মাথায় রাখতে হবে। তো সেই হিসাবে স্যাটার্নকে সেই জন্য সবচেয়ে শক্তিশালী গ্রহরাজ বলা হয় শনিকে। বনের রাজা সিংহ বলা হয়। তো হাতি তো এত বড়, হাতিকে কেন বলা হয় না? বাঘ আছে, বাঘকে কেন বলা হয় না? সিংহ তো শিকারও করে না, বসে থাকে এক জায়গায়। গুজরাটে যদি গিরে কখনো যান, যারা গেছেন তারা দেখবেন সিংহের যারা ডাক শুনেছে না, তারা মানে যদি কখনো মাঝরাতে কখনো ডেকে ওঠে, তখন বুঝতে পারবেন যে কেন তাকে রাজা বলা হয়েছে। মুনি ঋষিরা কেন রবির ঘরটাকে সিংহ দিয়ে রিপ্রেজেন্ট করেছে। বাঘ বলেনি, হাতি বলেনি, লেপার্ড বলেনি, চিতা বলেনি, বা এর থেকেও ডেডলি ডাইনোসর বলেনি, সিংহ বলেছে কেন? সবকিছুর একটা ওয়েটেজ আছে। তো ওয়েটেজটা সাইজের ওপর ডিপেন্ড করে না সবসময়। অনেক মানুষ আমাকে রোজ প্রশ্ন করে, বহুবার বলেছি এগুলো। চ্যানেলের প্রোগ্রাম অনেক দিন করতে পারছি না, 1 মাস মতো। ইচ্ছে আছে মঙ্গলবার অনুষ্ঠান করব, তো অনেকবার বলেছি। এই জন্য শনি সব থেকে প্রভাবশালী।
শনে শনে যায়, তো সেই জন্য প্রভাবশালী। এবার আমি একটু ফলটা বলে দিই। প্রথম ক্ষেত্রে বৃহস্পতি যেই না মঙ্গলের নক্ষত্র প্রবেশ করবে এবং নবাংশে যেই না রবির ঘরে ঢুকবে, উদ্যম সৃষ্টি করবে, কিন্তু প্রথম দিকের উদ্যম, আমি একটা অ্যাভারেজ হরোস্কোপ নিয়ে বলছি, যাদের ছক অত্যন্ত ভালো এবং যাদের অত্যন্ত খারাপ, এই দুটোকে ইকুইলিব্রিয়াম করে বলার চেষ্টা করছি। তো প্রথম ক্ষেত্রে অত্যন্ত উদ্যমী হবেন আস্তে আস্তে, অন্তত প্রথম 10 দিনের মধ্যে, কিন্তু কাজগুলো না অ্যাবর্টিভ হবে, অর্থাৎ কাজগুলো ঠিক মতন ফুলফিলড হবে না। বা যদি 10টা কাজ করেন, দেখা যাবে 6টা ফুলফিলড হলো না, কিন্তু 4টে, দুটো তার মধ্যে মাঝামাঝি হলো, দুটো এক্সিকিউটেড হলো প্রপারলি, এরকম একটা সিচুয়েশন হবে। কিন্তু 26শে মার্চের পর থেকে দেখবেন এক্সিকিউশন অফ ওয়ার্ক যেগুলো হচ্ছে তার প্রবাবিলিটি বাড়তে থাকবে, যখন বৃহস্পতি কন্যা রাশির নবাংশে ঢুকে যাবে। কন্যা, তুলা, বৃশ্চিক এবং ধনু, 4টে নবাংশে মোটামুটি থাকবে এই জায়গায়। তো এই 4টে নবাংশেই কিন্তু মানে রবি থেকে যদি ধরেন, তো ধনুতে ঢুকবে যখন রাহুর নক্ষত্রে ঢুকবে, কিন্তু এই নবাংশতে মানে ধনিষ্ঠা নক্ষত্রের যে 4টে নবাংশ আছে, সিংহ থেকে করে বৃশ্চিক পর্যন্ত, এর মধ্যে ইমিডিয়েট যেখানে বৃহস্পতির ফাংশনারি বেশি শুরু হবে সেটা হচ্ছে কন্যা থেকে, আমি যেহেতু এক্সক্লুসিভলি ধনিষ্ঠা নিয়ে বলছি সেই জন্য বৃশ্চিক পর্যন্ত বেশি অ্যাক্টিভেটেড হবে। অর্থাৎ আমি যে ঘটনাটা বলছি সেটা 21শে মে পর্যন্ত বলছি, যখন গোচরটা নিয়ে পুরো বলবো তখন আলাদা করে বলবো। তখন উদ্যমী হবে, পরে কাজগুলো এক্সিকিউশন হবে, ফ্লো অফ মানি বাড়বে আস্তে আস্তে। পয়সার এখন যেরকম একটা কনস্ট্রেন্টস রয়েছে সেটা কিন্তু অনেকটা কাটবে, কিন্তু বারবারই বলেছি স্যাটার্ন কিন্তু একটা হেভি ফ্লো অফ মানি কখনো করতে দেবে না এ সময়, কিন্তু কিছুটা দুটোর মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে কিছুটা জায়গাটা একটু অ্যামেলিওরেট হবে আর কি, একটু বেটার হবে সিচুয়েশন। নাম্বার 3 হচ্ছে যারা ব্লাড প্রেশার নিয়ে ভোগেন তাদের কিন্তু এই সময় একটু সাবধানে থাকবেন। আমি বারবার বলছি যে ফেজটা আছে, যারা রক্তচাপের পেশেন্ট আছেন, স্পেশালি যাদের মস্তিষ্কে রক্তচাপ হয় বা মানে ফ্রিকুয়েন্টলি প্রেশার রেইজ করা বা উত্তেজিত হয়ে যাওয়ার প্রবণতা থাকেন, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন এই সময়। যাদের নার্ভের প্রবলেম আছে, দাঁতে প্রবলেম আছে, গামে প্রবলেম আছে, সেন্সিটিভিটির প্রবলেম আছে, বা যাদের দাঁতে ক্যাভিটি আছে, বা একটা পার্মানেন্ট টিথ এরোশনের হ্যাবিট আছে, ক্যালসিয়ামের ঘাটতি বা যা যে কারণে হোক না কেন, আমি এফেক্টটা নিয়ে বলবো, কজটা ডাক্তারের বলা থাকে। তো এফেক্টটা হচ্ছে যাদের আছে বা যাদের কার্টিলেজে প্রবলেম আছে, অর্থাৎ তরুণাস্থি ঘটিত প্রবলেম আছে, বা যাদের বয়স 45-এর ওপরে, যাদের অস্থি ঘটিত সমস্যা আছে, তাদের কিন্তু বাড়বে আস্তে আস্তে। চোখের ওপরের যে অংশ যেখানে আমাদের আইব্রো থাকে, এই অংশে যাদের সাইনাসের প্রবলেম থাকে তাদের কিন্তু বাড়বে। অনেকে দেখবেন কাত হয়ে ঘুমায়, অনেকে মানে আমরা সবাই ঘুমাই, কিন্তু বহু মানুষ আছে যিনি সোজা হয়ে সবাসনে ঘুমানই না, ঘুমালেই কাত হয়ে যান, তো তাদের কানে পেইন হতে পারে কোনো কারণে। তো বালিশ এখন তো আস্তে আস্তে টেম্পারেচার রেইজ করছে, শুক্র কম্বাস্ট আছে বলে টেম্পারেচারটাকে একটু দ্রুত রেইজ করে দেবে, কিন্তু দেখবেন ভোর রাতের দিকে ঠান্ডা হবে, বাট সকালের দিকে টেম্পারেচারটা দেখেই বুঝতে পারে এটা কিন্তু অ্যাকচুয়াল টেম্পারেচার নয়, এখানে কিছু প্রিজুডিস আছে, এটা শুক্রের কম্বাসনের জন্য হচ্ছে। তো সেখানে কানে তাদের পেইন হতে পারে, বা এই এই প্যারোটিড এই সমস্ত গ্ল্যান্ডগুলো যারা একটা কাত হয়ে শুন তাদের ক্ষেত্রে বলছি, বা মাথার এই সমস্ত পোর্শনে পেইন হতে পারে। মাথা অংশ বা ঘাড় একদম সার্ভাইকাল যেখানে আমাদের জয়েনিং আছে সেইখানে পেইন হতে পারে। যাদের জয়েন্ট পেইন হওয়ার প্রবণতা আছে, ফ্রোজেন শোল্ডারের প্রবণতা আছে, আর্থারাইটিসের প্রবণতা আছে, খুব বাড়িয়ে দেবে কিন্তু। এগুলো নেগেটিভ দিক বলছি, শরীর স্বাস্থ্য। সন্তান যারা মানে জন্ম দিতে চলেছেন, মোটামুটি অ্যাডভান্স স্টেজে প্রেগনেন্সি আছে, মনে করুন 2 মাস 2.5 মাসের মধ্যে যাদের ডক্টর ডেট দিয়েছে ডেলিভারি, তারা একটু সাবধানে থাকে।
সিঁড়ি ভাঙা, বাথরুম যাওয়া, অলওয়েজ টেক সাপোর্ট। সবসময় একটু কারোকে সাথে নিয়ে, বা যারা চাকরি করেন এরকম বহু মানুষ আছেন, তাদের অফিসে যেতে হয় হয়তো, এরকম বহু মানুষ আছেন সারা পৃথিবীতে, একটু সাবধানে নিজের প্রতি খেয়াল। আমি কারোর ছকের আমি অ্যাবস্ট্রাক্ট বলছি, তো অ্যাডভান্স স্টেজে যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন। আর বাচ্চাদের ক্ষেত্রে বলবো, বাচ্চাদের সাথে পিতামাতার সম্পর্কের কিন্তু একটা ডিটোরিয়েশন এ সময় ছিল। সে যেভাবেই যে বলুক না কেন, ডিটোরিয়েশনটা বিভিন্নভাবে হতে পারে। সেটা হচ্ছে সন্তানের জন্য অতিরিক্ত উদ্বেগ, সেটা একটা লকডাউন একটা ফেজ, যে কী হবে, বিশেষ করে যারা একটু উঁচু ক্লাসে পড়ছে, মোটামুটি 7 অনওয়ার্ডস পড়ছে, যে পরীক্ষা কিভাবে হবে, পরবর্তীকালে কিভাবে হবে, কিভাবে সিচুয়েশনটা আস্তে আস্তে ঠিক হবে। তো সিচুয়েশনটা কিন্তু এবার এই জায়গাগুলো আস্তে আস্তে হিলিং হওয়া শুরু হবে, নিজেরাই বুঝতে পারবেন আস্তে আস্তে এগুলো হেল হওয়া শুরু হবে, উদ্বেগ কাটবে। আমি কিন্তু বর্তমান প্যান্ডেমিক পরিস্থিতি নিয়ে বলছি না, আমি বলছি পিতামাতার উদ্বেগ কাটবে, জিনিসটাকে বোঝার চেষ্টা করবে, সে যেভাবেই কাটুক না কেন, বা কাটবে, বা আমি যদি আর একটু জিনিসটাকে মাত্রা কমিয়ে বলি, কমতে শুরু করবে উদ্বেগ অন্তত। এবং সম্পর্কটার মধ্যে আবার একটা বন্ধন বা কোঅর্ডিনেশন ভালো করে তৈরি করবে। এবং প্রপার্টি যারা পারচেস করার চেষ্টা করছেন, তারা চেষ্টা করবেন অন্তত 4 তারিখ ক্রস করে পারচেস করা। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, রাহু মঙ্গল একসাথে আছে, এই সময় কি প্রপার্টি ক্রয় করা ক্ষেত্রে বেটার সময়? হ্যাঁ, বেটার সময়, কোনো প্রবলেম নেই প্রপার্টি ক্রয় করতে, যদি আপনার বেস হরোস্কোপে কোনো গন্ডগোল না থাকে। মানে প্রপার্টি বলতে ইমুভেবল প্রপার্টি বলছে। ইমুভেবল প্রপার্টি মানে কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট, দোকান, গ্যারেজ, এ সমস্ত তো ক্রয় করতে পারেন, কিছু প্রবলেম নেই। ফ্ল্যাট কেনার ক্ষেত্রে যারা একতলার ওপরে ফ্ল্যাট কিনছেন, মানে গ্রাউন্ড ফ্লোর ব্যতি রেখে ফ্ল্যাট কিনছেন, তারা একটু ভালো করে দেখে নেবে, কারণ শুক্র কম্বাস্ট রয়েছে এবং রবির সাথে রয়েছে এবং শনি দ্বাদশে রয়েছে। ফলে ফ্ল্যাট একটু কিনতে গেলে পারচেজের সময় দাম দর বা তার মাপ ঝোঁক, বা আপনার নেইবার কে আছে, শান্তির জায়গাটা একটু দেখে নেবেন। বাড়ি তো মানুষ পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির জন্য করে, সেই জায়গাটা একটু দেখে নেবেন। অ্যাজ এ হোল কিন্তু এখানে জুপিটার গত 3 মাস ধরে যে একটা কনস্ট্রেন্স ফল দিয়েছে, তার থেকে কিন্তু এই নক্ষত্রে কম্পারেটিভলি বেটার ফল দেবে। আমি কিন্তু কোনো ঘর শিফটিং নিয়ে কোনো কথা বলি, অ্যাকুয়ারিসে যখন যাবে সেই প্রোগ্রাম আমি মানে মার্চ মাসে শেষের দিকে করব, তো সেটা আমি আলাদা করে তখন বলবো, এরও কিছু বক্তব্য আসবে। কিন্তু এটা আমি সেপারেটলি এই নক্ষত্রটা নিয়ে বললাম, ঘর কিন্তু আমি ইনক্লুড করে দিয়েছি। শরীরের প্রতি প্রত্যেকে যত্ন নেবেন, স্পেশালি যারা একটু বেশি এজ আছেন, মানে 40+ ক্রস করে গেছেন, 45 হলে তো অবশ্যই। যারা হাইওয়েতে গাড়ি চালান, ইউজুয়ালি গাড়ি চালাতে হয় যাদের, তারাও কিন্তু খুব সাবধানে গাড়ি চালাবে। বা যাদের ইলেকট্রিসিটি নিয়ে কাজ করা হ্যাবিট আছে, মানে হ্যাবিট মানে যাদের প্রফেশন, তারাও খুব সাবধানে করবে, পড়ে যেতে পারে কোনো জায়গা থেকে, ধার থেকে। তো যাদের একটু ওপর দিকে কাজ করতে হয়, একটু সাবধানে নিজেকে সেফ রেখে কাজ করবে তাহলেই। কারণ সবার এখন ভেলোসিটি হাই আছে, খুব খুব নেগেটিভ ইফেক্ট যদি আপনার বার্থ চার্টে না থাকে, তাহলে কিন্তু কিছুই প্রবলেম করবে না, খুব সামান্য একটা দিয়ে বা কিছুই না দিয়েও বেরিয়ে যাবে। ভালো থাকবেন প্রত্যেকে। আমি চেষ্টা করছি এই ইম্পর্টেন্ট ভিডিও টপিক দিয়েছি, সেটা নিয়ে 2-4 দিনের মধ্যে একটা আপলোড